গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের টপিক শুরু করার আগে চলো প্রথমে আমরা একটা অ্যানিমেশন পিকচার দেখি। এখানে তিনটে পাত্র রাখা আছে এবং তিনটে পাত্রে তিনটে আলাদা আলাদা লিকুইড রাখা আছে। প্রথম পাত্রে রাখা আছে হানি, সেকেন্ড পাত্রে রাখা আছে অয়েল এবং থার্ড যে পাত্র কন্টেনার সেখানে রাখা আছে জল বা ওয়াটার। এখন তিনটে বলকে বা ছোট্ট মার্বেলকে এই তিনটে পাত্রের মধ্যে একই সঙ্গে ফেলা হচ্ছে। তাহলে যে ঘটনাটা ঘটছে সেটা তোমরা লক্ষ্য করতে পারবে। দেখো, ওয়াটারের মধ্যে যে মার্বেলটাকে ফেলা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি কন্টেনারের নিচে পৌঁছে গেছে, আর সব থেকে পৌঁছতে টাইম লাগছে কোনটাতে? অয়েলের মধ্যে। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? কেন অয়েল বা হানির মধ্যে এই মার্বেলটাকে কন্টেনারের নিচে পৌঁছতে টাইম বেশি লাগছে? যে প্রপার্টির জন্য এই ঘটনাটা ঘটছে সেটাকে বলা হয় ভিসকোসিটি। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ভিসকোসিটি। দেখো, তোমাদেরকে আগের দিন আমি বলেছি যে ম্যাটার অর্থাৎ পদার্থের তিনটি অবস্থা আছে। কি কি? নাম্বার 1 হচ্ছে সলিড, নাম্বার 2 হচ্ছে লিকুইড, নাম্বার 3 হচ্ছে গ্যাস। নর্মালি আমরা পদার্থের তিনটে অবস্থা সচরাচর দেখতে পাই। একটা হচ্ছে সলিড, 2 নম্বর হচ্ছে লিকুইড, 3 নম্বর হচ্ছে গ্যাস। আমরা ইউনিট 5-এ যে প্রথম চ্যাপ্টার পড়েছি ইলাস্টিসিটি, সেটা ছিল কি? সলিডের প্রপার্টি। সেকেন্ড চ্যাপ্টার যেটা পড়েছি সারফেস টেনশন, সেটা হচ্ছে লিকুইডের প্রপার্টি। এখন এই যে লিকুইড বা গ্যাস, এরা ফ্লো করতে পারে, তাই এদেরকে বলা হয় ফ্লুইড। লিকুইড বা গ্যাস যেহেতু এরা ফ্লো করতে পারে, তাই এদেরকে আমরা বলি ফ্লুইড। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তে যাব, অর্থাৎ ভিসকোসিটি যে চ্যাপ্টারটা শুরু করব আমরা, সেটা হচ্ছে এই ফ্লুইডের প্রপার্টি, অর্থাৎ লিকুইড এবং গ্যাস। এই লিকুইড এবং গ্যাস এই দুজনেরই একটা প্রপার্টি থাকে, সে প্রপার্টিটা হচ্ছে কি? ভিসকোসিটি। একটু আগেই যেমনটা আমরা দেখলাম যে এই ভিসকোসিটি প্রপার্টির জন্যেই কোনো একটা অবজেক্টকে যখন ডিফারেন্ট লিকুইডের মধ্যে আমরা ড্রপ করি, তখন সেটা ডিফারেন্ট টাইম নেয় সেই লিকুইডের মধ্যে নিচে দিয়ে নামতে। তাহলে চলো আমরা দেখি এই ফ্লুইডের ভিসকোসিটি প্রপার্টিটা কি। ভিসকোসিটি ইজ দ্য প্রপার্টি অফ ফ্লুইড ইন মোশন। অর্থাৎ যখন ফ্লুইড মানে গ্যাস এবং তরল পদার্থ, মানে লিকুইড, গ্যাস এবং লিকুইড স্থির থাকবে, তখন কিন্তু ভিসকোসিটি প্রপার্টিটা কাজ করবে না। ভিসকোসিটি প্রপার্টিটা হচ্ছে লিকুইড বা ফ্লুইডের ভিসকোসিটি প্রপার্টি তখনই কাজ করবে যখন সেই ফ্লুইড একটা মোশনে থাকবে, ফ্লুইডের একটা মোশন সৃষ্টি হবে। দেখো, যে পিকচারটা আমরা একটু আগে দেখেছিলাম, সেখানে কি বলটা যেই মাত্র ফেলছি তখন লিকুইডের মধ্যে একটা মোশন তৈরি হচ্ছে। সেই মোশন তৈরি যখনই হচ্ছে তখনই তার মধ্যে একটা ভিসকাস ফোর্স কাজ করবে। আমরা পরে আসছি যে ভিসকাস ফোর্স কী। তাহলে আমরা কি জানলাম? যে ভিসকোসিটি হচ্ছে প্রপার্টি অফ ফ্লুইড ইন মোশন। Whenever there is a relative motion between any two layers of a fluid, each layer exerts a tangential force on the others to oppose the relative motion between them. যেমনটা দেখো, কোনো জায়গায় যদি একটা তরল থাকে, গতিশীল একটা তরল আছে, ধরো এই কন্টেনারের মধ্যে জল ভর্তি করা হয়েছে, তাহলে যখন কোনো একটা অবজেক্টকে এই জলের মধ্যে ফেলছি, তখন কি এই যে বলের সংলগ্ন যে লেয়ারগুলো আছে, তরলটাকে আমরা কি ভাবতে পারি? তরলটা বিভিন্ন, যে জলটা আছে, জলের বিভিন্ন লেয়ার নিয়ে গঠিত হয়েছে। তাহলে বলটাকে যখনই ফেলছি এই লেয়ারগুলোর মধ্যে একটা গতির সৃষ্টি হচ্ছে। আমরা কন্টেনারের মধ্যে বা পাত্রের মধ্যে রাখা জলটাকে কি ভাবতে পারি? যে জলটা বিভিন্ন লেয়ার নিয়ে গঠিত হয়েছে। তাহলে এই বলটাকে যখনই ফেলবো তখনই কি হবে? এই যে লেয়ারগুলো,
জলটাকে আমরা লেয়ারের সমন্বয়ে গঠিত ভেবেছি, তাহলে এই লেয়ারগুলোর মধ্যে একটা গতির সৃষ্টি হবে। দেখো বলটা, এটা ছিল আমাদের বল। বলটার সংলগ্ন যে লেয়ারগুলো আছে, কাছাকাছি যে লেয়ারগুলো, তার ভেলোসিটি কী হবে? খুব বেশি। এবং বলটা থেকে যত দূরে যাব আমরা, এই দূরের লিকুইডের লেয়ারগুলোর ভেলোসিটি তত কম হবে, আস্তে আস্তে বেশি হবে। এই লেয়ারটার ভেলোসিটি হবে সবচেয়ে বেশি, তারপরের লেয়ারটার ভেলোসিটি আরেকটু কমবে, তারপরের লেয়ারটার ভেলোসিটি আরও একটু কমবে। তাহলে এই যে ডিফারেন্ট লেয়ারের মধ্যে কি থাকছে? একটা ভেলোসিটির পার্থক্য থাকছে, গতির পার্থক্য থাকছে। তাহলে আমি বলতে পারি এই লেয়ারগুলোর মধ্যে একটা রিলেটিভ মোশন আছে। তাহলে এই লেয়ারগুলোর মধ্যে কি বলতে পারি? একটা রিলেটিভ মোশন আছে। যখনই ফ্লুইড বলতে আমরা বুঝি লিকুইড বা গ্যাস, এই লিকুইড বা গ্যাসের বিভিন্ন লেয়ারের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকে, তখনই কি হয় না, ইচ লেয়ার, প্রতিটি লেয়ার এক্সার্টস এ ট্যানজেনশিয়াল ফোর্স অন দ্য আদার টু অপোজ দ্য রিলেটিভ মোশন। মানে একটা লেয়ার অন্য লেয়ারের ওপর একটা স্পর্শকীয় বল দেয়, যে বলটা কি করে, একটা লেয়ার অন্য লেয়ারের উপর যে বলটা দেয়, সেই বলটা সেই লেয়ারের ভিতরে যে রিলেটিভ মোশন ছিল, সেই রিলেটিভ মোশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। যেমনটা এখানে ছবিতে দেখানো হয়েছে, দেখো দুটো লেয়ার এখানে আমরা কনসিডার করেছি। ফার্স্ট লেয়ার, সেই লেয়ারটাকে আমরা কি বলছি? কিউ লেয়ার। আর একটা লেয়ার কনসিডার করেছি, সেটা হচ্ছে কি, লিকুইডের দুটো লেয়ার ধরেছি, ফার্স্ট লেয়ারটা হচ্ছে কিউ, সেকেন্ড লেয়ারটার নাম দিচ্ছি আমরা পি। ফার্স্ট লেয়ারটার ভেলোসিটি ধরো ইউ, এবং সেকেন্ড যে লেয়ারটা আছে তার ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ডেল্টা ইউ। তাহলে দেখো ফার্স্ট লেয়ারটার ভেলোসিটি ছিল ইউ, এবং সেকেন্ড লেয়ারটার ভেলোসিটি ইউ এর থেকে কিছুটা বেশি আছে, ইউ প্লাস ডেল্টা ইউ, এই ডেল্টা ইউ পরিমাণ বেশি আছে। ফার্স্ট লেয়ারটা ধরো এখান থেকে এক্স ডিস্ট্যান্সে আছে, এই ডিস্ট্যান্সটা হচ্ছে কি এক্স, এবং সেকেন্ড লেয়ারটা ধরো এখান থেকে এক্স প্লাস ডেল্টা এক্স ডিস্ট্যান্সে আছে। তাহলে যেহেতু এই দুটো লেয়ারের মধ্যে, পি এবং কিউ লেয়ারের মধ্যে একটা রিলেটিভ মোশন আছে, যেহেতু দুটো লেয়ারের মধ্যে একটা ভেলোসিটির পার্থক্য আছে, তাহলে আমরা বলতে পারি এই দুটো লেয়ারের মধ্যে একটা রিলেটিভ মোশন আছে। তাহলে যেহেতু রিলেটিভ মোশন আছে, তাহলে এখানে কি কাজ করবে? একটা লেয়ার চাইবে অন্য লেয়ারের ওপর একটা ফোর্স ক্রিয়েট করবে, যে ফোর্সটা কী করবে? এই রিলেটিভ মোশনটাকে অপোজ করবে বা বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে যেহেতু পি লেয়ার বেশি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেজন্য কিউ লেয়ার পি লেয়ারটাকে কী চেষ্টা করবে? যদি রিলেটিভ মোশনটাকে কমাতে হয়, বাধা দিতে হয়, তাহলে কিউ লেয়ার পি লেয়ারটাকের ওপর একটা এদিক দিয়ে বল দেবে, ব্যাকওয়ার্ড ফোর্স দেবে। আবার একইভাবে পি লেয়ারটা কিউ লেয়ারকে কী করবে? যেহেতু পি লেয়ার বেশি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেজন্য পি লেয়ার চাইবে কিউ লেয়ারটাও আমার সাথে একই ভেলোসিটি নিয়ে আসুক, তাহলে তাদের মধ্যে রিলেটিভ মোশন যেটা থাকবে সেটা কম হবে, রিলেটিভ মোশনটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। তাহলে পি লেয়ার চাইবে কিউ লেয়ারের ওপর এদিকে একটা ফোর্স দিতে। তাহলে এই যে লিকুইডের দুটো লেয়ারের মধ্যে রিলেটিভ মোশনের জন্যে যে ব্যাকওয়ার্ড ফোর্স সৃষ্টি হচ্ছে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে কি ভিসকাস ফোর্স, যে ফোর্সটা লিকুইড লেয়ারের রিলেটিভ মোশনকে অপোজ করছে। এই ফোর্সটাকে আমরা ফ্রিকশনাল ফোর্সের মতো ভাবতে পারি। দেখো একটা সলিড সারফেসের ওপর কোনো অবজেক্টকে যখন আমরা টেনে নিয়ে যেতে চাই একটা ফোর্স দিয়ে, তখন তার অপোজিট ডিরেকশনে একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটাকে আমরা কি বলি? ফ্রিকশনাল ফোর্স। এই ফ্লুইডের ক্ষেত্রে ভিসকাস ফোর্সটাকে এই সলিডের ফ্রিকশনাল ফোর্সের মতো ভাবতে পারি। সেই জন্য এই ভিসকাস ফোর্সটাকে বলা হয় ইন্টারনাল ফ্রিকশন অফ দ্য ফ্লুইড। তাহলে দেখো যে ঘটনাটা আমি বললাম সেটা এখানে ডিসকাস করা আছে। কি করা হয়েছে? লেট আস কনসিডার টু কনজিকিউটিভ লেয়ার্স, দুটো লেয়ার কনসিডার করা হয়েছে, একটা পি এবং কিউ।
পি লেয়ারটার ভেলোসিটি হচ্ছে কি ইউ, এবং কিউ লেয়ারটার পি লেয়ারটার ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ডেল্টা ইউ, এবং কিউ লেয়ারটার ভেলোসিটি হচ্ছে ইউ। এখন এই তাহলে ভেলোসিটির পার্থক্য আছে, এই ভেলোসিটির পার্থক্যের জন্যে এফ কিউপি, এফ কিউপিটা কি? এফ কিউপিটা হচ্ছে পি লেয়ার কিউ লেয়ারের ওপর যে ফোর্সটা দেবে, এই পি লেয়ার কিউ লেয়ারের ওপর, পি লেয়ারটা কিউ লেয়ারের ওপর যে ফোর্সটা দেবে সেটা কোন ডিরেকশনে দেবে? এই ডিরেকশনে। কারণ পি লেয়ার চাইবে কি কিউ লেয়ারটা, পি লেয়ার চাইবে পি লেয়ার এবং কিউ লেয়ারের মধ্যে যে ভেলোসিটির পার্থক্যটা আছে অর্থাৎ ডেল্টা ইউ, সেই পার্থক্যটাকে কম করতে, অর্থাৎ এদের মধ্যে রিলেটিভ মোশনেরটাকে কম করতে, বাধা দিতে। তাহলে রিলেটিভ মোশন যদি বাধা দিতে হয়, যেহেতু পি লেয়ার বেশি ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, সেজন্য এ চাইবে কিউ লেয়ারটাকেও তার সাথে নিয়ে যেতে। তাহলে পি লেয়ার কিউ লেয়ারের ওপর যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে কি এফ পি কিউ। তাহলে পি লেয়ার কী করতে চাইছে? পি লেয়ার যে ফোর্সটা দিচ্ছে সেটা এফ কিউপি, সেটা কি ট্যানজেন্সিয়াল ফোর্স, অর্থাৎ এই যে সারফেসটা আছে তার সঙ্গে স্পর্শকীয়ভাবে কাজ করবে, এবং এই ফোর্সটা কি চাইবে না কিউ লেয়ারটাকে অ্যাক্সিলারেট করতে। সিমিলারভাবে কিউ লেয়ার পি লেয়ারের ওপর যে ফোর্সটা দেবে সেই ফোর্সটা হচ্ছে কি এফ পি কিউ। কিউ লেয়ার কী চাইবে? কিউ লেয়ার চাইবে পি লেয়ারটা যাতে, কিউ লেয়ার যেহেতু কম ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেই জন্য এ চাইবে পি লেয়ারের ভেলোসিটি যেটুকু বেশি ভেলোসিটি আছে অর্থাৎ ডেল্টা ইউ, সেই ভেলোসিটিটা যাতে কম হয়। তাহলে কিউ লেয়ার চাইবে পি লেয়ারকে পিছন দিকে টানতে। তাহলে এফ পি কিউ যে ফোর্সটা কাজ করছে সেটা কোন দিকে কাজ করবে? ট্যানজেন্সিয়াল ফোর্স অফ পি বাই কিউ হুইচ টেন্ডস টু রিটার্ড দ্য লেয়ার পি, যেটা পি লেয়ারকে স্লো ডাউন করতে চায় বা বাধা দেয়। তাহলে বোথ কিউপি এবং পি কিউ দুটো ফোর্সই কী করছে? রিলেটিভ মোশন বিটুইন দ্য লেয়ার্স সেটাকে অপোজ করছে। বোথ ফোর্সটা কী করছে? বোথ ফোর্স অপোজ দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য লেয়ার্স। পি লেয়ার এবং কিউ লেয়ারের মধ্যে যে রিলেটিভ মোশনটা ছিল, যে গতির পার্থক্যটা ছিল, সেই পার্থক্যটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। দিস প্রপার্টি মানে যে প্রপার্টির জন্যে লিকুইড এরকম করে, ফ্লুইড এরকম করে, লিকুইড বা গ্যাস, সেই প্রপার্টিটাকেই বলা হয় লিকুইড বা গ্যাসের ভিসকোসিটি, বা যেটা বললাম ইন্টারনাল ফ্রিকশন অফ দ্য ফ্লুইড। তাহলে ভিসকোসিটি ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি: ভিসকোসিটি ইজ দ্য প্রপার্টি অফ ফ্লুইড বাই ভার্চিউ অফ হুইচ ইট অপোজেস দ্য রিলেটিভ মোশন বিটুইন ইটস ডিফারেন্ট লেয়ার্স। The force which opposes the relative motion is called viscous force. তাহলে যদি আমাদেরকে শুধুমাত্র ভিসকোসিটি ডেফিনেশন চাই তাহলে আমরা কি বলবো? ভিসকোসিটি ইজ দি প্রপার্টি অফ ফ্লুইড বাই ভার্চিউ অফ হুইচ ইট অপোজেস দ্য রিলেটিভ মোশন বিটুইন ইটস ডিফারেন্ট লেয়ার্স। আর যদি আমাকে ভিসকাস ফোর্সের ডেফিনেশন চাই তাহলে কি বলবো? না, দ্য ফোর্স which opposes the relative motion is called viscous force. ফ্লুইডের যে ধর্মের জন্যে দুটো লেয়ারের রিলেটিভ মোশনের বাধার সৃষ্টি হয় সেই ধর্মটাকে বলা হয় ভিসকোসিটি, এবং যে ফোর্স, যে বল দ্বারা ওই রিলেটিভ মোশনের তার বাধার সৃষ্টি হয় সেই বলটাকে বলা হয় কি? ভিসকাস ফোর্স। এখন এই যে বললাম পি লেয়ার কিউ লেয়ারের ওপর একটা ফোর্স দেবে, বা কিউ লেয়ার পি লেয়ারের ওপর একটা ফোর্স দেবে, তাহলে এই ফোর্সের মানটা কত হবে? যে ফোর্সটা দেবে সেই ফোর্সটাকেই আমরা বলছি কি? পি লেয়ার কিউ লেয়ারের ওপর যে ফোর্স দিচ্ছে বা কিউ লেয়ার পি লেয়ারের ওপর যে ফোর্স দিচ্ছে সেই ফোর্সটাকে আমরা বলছি কি? ভিসকাস ফোর্স। তাহলে এখন আমাকে জানতে হবে এই ভিসকাস ফোর্স এফ এর মানটা আমি কিভাবে পাবো?
এই ভিসকাস ফোর্স এফের মানটা বের করেছিলেন স্যার আইজ্যাক নিউটন। ধরো এমন দুটো লেয়ার আছে, প্রথমে তিনি কনসিডার করলেন কি, দ্য ফ্লো অফ দ্য ফ্লুইড ইজ স্ট্রিম লাইন। তিনি এই ফর্মুলাটা বের করার জন্য কী পরিমাণ ভিসকাস ফোর্স একটা লেয়ার অন্য লেয়ারের উপর কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে সেটা বের করার জন্য তিনি তিনটি জিনিস কনসিডার করলেন। কি না, ফ্লো অফ দ্য ফ্লুইড ইজ স্ট্রিম লাইন। স্ট্রিম লাইন ফ্লো কী এটা আমরা এখনও পড়িনি, এটা এর পরের যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা জানবো স্ট্রিম লাইন ফ্লো কী। তোমরা এখন জেনে রাখো শুধুমাত্র তিনি কি কনসিডার করে এই ফর্মুলাটা বের করেছিলেন। তিনি তিনটে কনসিডারেশন করেন, অ্যাজামশন নেন। সেই অ্যাজামশনগুলো হলো কি, ফ্লো অফ দ্য ফ্লুইড ইজ স্ট্রিম লাইন। নাম্বার 2 হচ্ছে দ্য লেয়ার অফ দ্য ফ্লুইড ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফিক্সড সারফেস ইজ অ্যাট রেস্ট। মানে এই পাত্রের মধ্যে যদি আমি একটা তরলকে রাখি, তাহলে এই পাত্রের কন্ট্যাক্টের সঙ্গে লিকুইডের যে লেয়ারগুলো আছে, একদম এই পাত্রের, ধরো এটা গ্লাস পাত্রের সঙ্গে কন্ট্যাক্টে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো রেস্টে আছে, অর্থাৎ তাদের ভেলোসিটি হচ্ছে 0। এটা ছিল তার সেকেন্ড কনসিডারেশন। এবং থার্ড কনসিডারেশনটা কি, দ্য ভেলোসিটি অফ আদার লেয়ার্স ইনক্রিজেস উইথ দ্য ডিস্ট্যান্স ফ্রম দ্য ফিক্সড সারফেসেস। অর্থাৎ এই পাত্রের সংলগ্ন যে লিকুইডের স্তরগুলো আছে তার ভেলোসিটি 0 এবং ভেলোসিটি আস্তে আস্তে এখান থেকে বাড়তে শুরু করবে। তাহলে প্রথমে এখানে 0, তারপরে বাড়লো, ধরো এর ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড, তারপরে 2, তারপরে 3, আমি এক্সাম্পলের জন্য বলছি। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এদিকে ভেলোসিটি কী হবে, বাড়তে শুরু করবে। আবার এদিকেও তাই, এখানে যে সংলগ্ন স্তর, পাত্রের সংলগ্ন যে লিকুইডের স্তর, সেখানে ভেলোসিটি 0 হবে, আবার এদিকে 1, 2 করে বাড়তে থাকবে। তাহলে এই বোথ সাইডে এইভাবে বাড়ছে। তাহলে লিকুইডের যে স্তরগুলো পাত্রের সংলগ্ন থাকছে সেখানে ভেলোসিটি 0, এবং এই যে মাঝের যে স্তরগুলো আছে লিকুইডের, সেই স্তরগুলোর ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই তিনটে কনসিডারেশনের ওপর তিনি কি বললেন, যে দুটো লেয়ার, যে লেয়ার দুটো আমরা একটু আগে ছবিতে দেখলাম, ধরো দুটো লেয়ার এরকম আছে, এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার লিকুইডের। প্রথম লেয়ারের ভেলোসিটি যদি ইউ হয়, সেকেন্ড লেয়ারের ভেলোসিটি যদি ইউ প্লাস ডেল্টা ইউ হয়, এবং এই দুটো লেয়ারের মধ্যে ডিস্ট্যান্স যদি ডেল্টা এক্স হয়, ইউ প্লাস ডি ইউ ধরছি এটা, এই দুটো লেয়ারের মধ্যে ডিস্ট্যান্স যদি ডি এক্স হয়, তাহলে আমরা কি নিউটনস ল অফ ভিসকোসিটি অনুযায়ী লিখতে পারি যে ভিসকাস ফোর্স এফ যেটা হবে, আর এখানে ধরা হয়েছে কি প্রতিটা লেয়ারের এরিয়া হচ্ছে কি এ। লিকুইডের যে লেয়ারগুলো আছে, এই ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার, আমি এখানে দুটো লেয়ার কনসিডার করে ফর্মুলাটাকে ডিরাইভ করছি। এই প্রত্যেকটা লেয়ারের এরিয়া হচ্ছে কত, এ। তাহলে ভিসকাস ফোর্স এফ যেটা হবে সেটা হবে কি এর সাথে প্রপোর্শনাল, অর্থাৎ লিকুইড লেয়ারের যে এরিয়া তার সঙ্গে প্রপোর্শনাল। এফ প্রপোর্শনাল টু ডিইউ, অর্থাৎ দুটো লেয়ারের মধ্যে যে ভেলোসিটির পার্থক্য। দেখো প্রথম লেয়ারটার ভেলোসিটি ছিল ইউ, সেকেন্ড লেয়ারটার ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ডিইউ। তাহলে এদের মধ্যে ভেলোসিটির পার্থক্য কত, দেখো ইউ প্লাস ডিইউ মাইনাস ইউ, এটা হচ্ছে ভেলোসিটির পার্থক্য, অর্থাৎ ভেলোসিটির পার্থক্য হচ্ছে ডিইউ। তাহলে এই ভেলোসিটির পার্থক্যর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটির পার্থক্য যত বাড়বে ভিসকাস ফোর্সও তত বেশি হবে। লিকুইডের লেয়ারগুলোর এরিয়া যত বেশি হবে ভিসকাস ফোর্সও তত বেশি হবে। আর থার্ড তিনি কি বললেন না, যেই ভিসকাস ফোর্সটা লিকুইড লেয়ারগুলোর মধ্যে যে ডিস্ট্যান্স তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক, অর্থাৎ ডিস্ট্যান্স যত বাড়বে ভিসকাস ফোর্স তত কম হবে। অর্থাৎ দুটো কাছাকাছি থাকা লিকুইডের স্তর, এদের মধ্যে যা ভিসকাস ফোর্স হবে, দুটো দূরে থাকা লিকুইডের স্তরের মধ্যে ভিসকাস ফোর্স কম হবে। তাহলে দেখো এই তিনটে জিনিস তোমরা মনে রাখো, এফ প্রপোর্শনাল টু এ, নাম্বার 2 হচ্ছে এফ প্রপোর্শনাল টু ডিইউ, আর নাম্বার 3 হচ্ছে কি এফ প্রপোর্শনাল টু 1/dx।
তাহলে নাম্বার 1 নিউটনস ল থেকে কি পেলাম, এফ প্রপোর্শনাল টু এ। নাম্বার 2 এফ প্রপোর্শনাল টু ডিইউ। আর নাম্বার 3 হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু 1/dx। এখন আমরা ম্যাথে করেছো তোমরা, যৌগিক ভেদের উপপাদ্য থেকে লিখতে পারি। এই তিনটে থেকে কি লিখতে পারি তাহলে, এফ ইজ প্রপোর্শনাল টু এ ডিইউ বাই ডিএক্স। এইটাই হচ্ছে কি নিউটনস ল। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখানে কি ভিসকাস ফোর্স, যে ফোর্সটা কি করে লিকুইডের বিভিন্ন লেয়ারের মধ্যে রিলেটিভ মোশনকে অপোজ করার চেষ্টা করে। এখন আমরা বের করতে চাইছি যে এই ভিসকাস ফোর্সের মানটা কত হবে, কিসের কিসের ওপর ভিসকাস ফোর্সের মানটা নির্ভর করবে। স্যার আইজ্যাক নিউটন তিনি বের করেছিলেন যে এই ভিসকাস ফোর্সের মান নির্ভর করে তিনটে জিনিসের ওপর। লিকুইডের লেয়ারের যে এরিয়া তার উপর নির্ভর করে ভিসকাস ফোর্স। কীভাবে নির্ভর করে না, লিকুইডের লেয়ারের এরিয়া যত বাড়বে ভিসকাস ফোর্সের মানও তত বাড়বে, অর্থাৎ এ প্রপোর্শনাল টু এ। যদি দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটির পার্থক্য যেটা হবে, যে দুটো লিকুইড লেয়ার আমরা কনসিডার করছি সেই দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটির পার্থক্য যা হবে, ভিসকাস ফোর্সটা হবে সেই ভেলোসিটি পার্থক্যের সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটির পার্থক্য যত বেশি হবে ভিসকাস ফোর্সও তত বেশি হবে। মানে জিনিসটা কি বলতে চাইছে, দুটো লেয়ারের মধ্যে যদি খুব বেশি গতির পার্থক্য হয় তাহলে একটা লেয়ার অন্য লেয়ারটাকে বেশি ফোর্স দিয়ে ওই রিলেটিভ মোশনটাকে অপোজ করার চেষ্টা করবে, সেটাই নাম্বার 2তে বলা হয়েছে। আর নাম্বার 3 হচ্ছে, দেখো দুটো লেয়ারের মধ্যে যদি দূরত্ব বাড়ায় তাহলে ভিসকাস ফোর্সের মান ধীরে ধীরে কমবে, অর্থাৎ এ প্রপোর্শনাল টু 1/dx। এই তিনটেকেই আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু এ ডিইউ ডিএক্স। এই যে ফর্মুলা এইটাকেই বলা হয় নিউটনস ফর্মুলা অফ ভিসকোসিটি। নিউটনস ফর্মুলা অফ ভিসকোসিটি। তাহলে ভিসকাস ফোর্সের মানটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি। দেখো এরপর আমরা কি করব, এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে ইকুয়াল আকারে লিখব। তাহলে কি পেলাম আমরা, এফ ইজ প্রপোর্শনাল টু এ ডিইউ ডিএক্স। তাহলে এই প্রপোর্শনালিটি সাইন তুলতে গেলে কি হবে, আমার একটা কনস্ট্যান্ট আসবে। এখানে এই কনস্ট্যান্টটা কি দেওয়া হয়, কনস্ট্যান্টটাকে আমরা একটা লেটার দিয়ে লিখি, এই লেটারটার নাম হচ্ছে ইটা। এনের মতো দেখতে অনেকটা, এটাকে বলা হয় কি ইটা, ইটা এ ডিইউ ডিএক্স, যেখানে ইটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, ইটা হচ্ছে কি কনস্ট্যান্ট। যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এই কনস্ট্যান্টের নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে আমরা ভিসকাস ফোর্স কি জানলাম, ভিসকাস ফোর্সের মান বের করার জন্যে আমরা নিউটনসের ফর্মুলার কি সেটা পড়লাম, এবং সেখানে যে কনস্ট্যান্টটা পেলাম সেই কনস্ট্যান্টটার কি বলে সেটা জানলাম, সেটাকে কি বলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এবার আমরা দেখব এই কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কাকে বলে। আমরা এই যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলা থেকে আমরা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিকে খুব সহজে ডিফাইন করতে পারি। দেখো এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে ভিসকাস ফোর্স সবসময় কি করে, দুটো লেয়ারের মধ্যে রিলেটিভ মোশনকে
অপোজ করার চেষ্টা করে, অর্থাৎ বাধা দেওয়ার চেষ্টা করে। সেজন্যে এই যে ফোর্স আমরা বের করছি, এখানে একটা আমরা নেগেটিভ সাইন দেব। নেগেটিভ সাইনটা কী বোঝাচ্ছে? যে নেগেটিভ সাইনটা বোঝাচ্ছে ফোর্সটা সর্বদা কী করে না, রিলেটিভ মোশনকে অপোজ করার চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। ফোর্সটা মোশনে সাহায্য করছে না, রিলেটিভ মোশনে সাহায্য করছে না, রিলেটিভ মোশনকে বাধা দিতে সাহায্য করছে। সেই জন্য একটা এখানে নেগেটিভ সাইন দেব। তাহলে চলো আমরা এখন দেখি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। এই যে কনস্ট্যান্টটা পেলাম, কনস্ট্যান্টটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এবার দেখব আমরা এর ডেফিনেশন বা সংজ্ঞা। এবার আমরা দেখি ডেফিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। দেখো যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা হচ্ছে কি, যদি আমরা নেগেটিভ সাইনটাকে ছাড়া লিখি তাহলে ফর্মুলাটা কি, এফ ইজ ইকুয়াল টু, শুধুমাত্র ম্যাগনিটিউডটা লিখি তাহলে কী পাবো, এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিইউ ডিএক্স। এখন দেখো যদি এ ইজ ইকুয়াল টু 1 ধরি, ডিইউ ডিএক্স ইজ ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে এফটা কার সঙ্গে সমান হচ্ছে, ইটার সঙ্গে। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইটাটা ভিসকাস ফোর্স এফের সঙ্গে সমান হচ্ছে। তাহলে ইটাটা কি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা কার সঙ্গে সমান হচ্ছে, ভিসকাস ফোর্সের সঙ্গে। কখন, যখন এ ইজ ইকুয়াল টু 1 এবং ডিইউ ডিএক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করে লিখি তাহলে কি হবে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা কাকে বলবো, তো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ এ ফ্লুইড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ট্যানজেন্সিয়াল ফোর্স রিকোয়ার্ড পার ইউনিট এরিয়া, কারণ এ ইজ ইকুয়াল টু 1 ধরেছি, টু মেনটেন এ ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট বিটুইন দ্য লেয়ার্স অফ দ্য ফ্লুইড। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা কার সঙ্গে সমান হচ্ছে, ভিসকাস ফোর্সের সঙ্গে। সেটাই হচ্ছে কি, এই ট্যানজেন্সিয়াল ফোর্স। কোন কন্ডিশনে, যখন লিকুইড লেয়ার্সের এরিয়াটা হচ্ছে কি ইউনিট, এবং ডিইউ ডিএক্স, এই ডিইউ ডিএক্সটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট, বা বাংলায় বলা হয় গতিবেগের নতিমাত্রা। ডিএক্স ডিস্ট্যান্সে ভেলোসিটির পার্থক্য কত হচ্ছে, যখন লিকুইড লেয়ারের মধ্যে ডিস্ট্যান্সটা ডিএক্স হচ্ছে দুটো লেয়ারের মধ্যে, তখন গতিবেগের পার্থক্য হচ্ছে ডিইউ। তাহলে একক ডিস্ট্যান্সে গতিবেগের পার্থক্য কত হবে, ডিইউ ডিএক্স। তাহলে একক দূরত্বে থাকা দুটো লেয়ারের মধ্যে যে গতিবেগের পার্থক্য, সেটাকে বলা হয় কি, গতিবেগের নতিমাত্রা বা ডিইউ ডিএক্স। ইংরেজিতে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা যখন 1 হচ্ছে এবং লিকুইড লেয়ারের এরিয়াটা যখন 1 হচ্ছে, অর্থাৎ ইউনিটি হচ্ছে, তখন কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা কার সঙ্গে সমান হচ্ছে, ভিসকাস ফোর্স। এবং এটাকে ল্যাঙ্গুয়েজের সাহায্যে প্রকাশ করে আমরা বলতে পারি, the coefficient of viscosity of a fluid is defined as the tangential force required per unit area to maintain a unit velocity gradient between the layers of the fluid. তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির সংজ্ঞা আমরা এখান থেকে খুব সহজেই লিখতে পারলাম। এরপর অ্যাজ ইউজুয়ালি আমরা যখনই নতুন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি পাই, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এখানে একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি পেয়েছি, তাহলে এর ডেফিনেশন দেখেছি। অ্যাজ ইউজুয়াল আমরা এর ডাইমেনশন এবং ইউনিট বের করব। এই ডাইমেনশন বা ইউনিট বের করার পদ্ধতি আমরা যেহেতু আগে শিখেছি, তাই এটা আমি বলছি না, তোমরা নিজেরা চেষ্টা করবে। প্রত্যেকটা যে কোয়ান্টিটি আছে, আমার যে ফর্মুলাটা ছিল সেটা কি, এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিইউ ডিএক্স। এখান থেকে ইটা যদি আমি বের করি তাহলে ইটা ইজ ইকুয়াল টু কী পাবো, ক্রস মাল্টিপ্লিকেশন করে এফ ডিএক্স বাই এ ডিইউ। দেখুন এখানে এফ হচ্ছে কি ফোর্স, ফোর্সের ডাইমেনশন বসাবে। ডিএক্স হচ্ছে কি, ডিএক্স হচ্ছে ডিস্ট্যান্স, ডিস্ট্যান্সের ডাইমেনশন বসাবে। এ হচ্ছে এরিয়া, এরিয়ার ডাইমেনশন বসাবে। ডিইউ হচ্ছে ভেলোসিটি।
তাহলে ভেলোসিটি ডাইমেনশন বসাবে, সমস্ত কোয়ান্টিটিগুলো ডাইমেনশন বসালে আমি ইটায়ের ডাইমেনশন পেয়ে যাব। সেই ইটায়ের ডাইমেনশন কত আসবে? m(l⁻⁻1 t⁻⁻1). এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা ইটায়ের ডাইমেনশনটা বের করবে। এবং একইভাবে এই ফর্মুলাতে প্রত্যেকটা কোয়ান্টিটির যদি ইউনিটগুলো বসাও তাহলে ইটায়ের ইউনিটটা পাবে। ইটায়ের ইউনিট কী হবে? এসআই পদ্ধতিতে, এসআই সিস্টেমে ইটায়ের ইউনিট হবে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটারই আর একটা নাম আছে পয়জুলি বা ডেকাপয়েজ। এই নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার এটাকেই পয়জুলি বা ডেকাপয়েজ বলা হয়। এবং সিজিএস সিস্টেমে এই ভিসকোসিটির ইউনিট হচ্ছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, এটাকে বলা হয় পয়েজ। 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার এটাকে বলা হয় ডেকাপয়েজ। বা এটার আর একটা নাম আছে কি? পয়জুলি। এবং 1 ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার এটাকে বলা হয় পয়েজ। ওকে, তাহলে এর ইউনিট এবং ডাইমেনশন আমরা দেখলাম। এরপর আমরা দেখব স্টোকস ল। যখন আমরা কোনো গ্যাস বা লিকুইডের মধ্যে একটা অবজেক্টকে ড্রপ করি অর্থাৎ ফেলে দিই, যেমন প্রথম ছবিটাতে দেখছিলাম বিভিন্ন লিকুইডের মধ্যে একটা মার্বেলকে ফেলছিলাম, তখন কি ঘটনা ঘটে? তখন তার উপর কত ভিসকাস ফোর্স কাজ করে এইটা বের করেছিলেন স্টোকস। সেই জন্য তার নাম অনুসারে এই লটাকে বলা হয় স্টোকস ল। তাহলে কি, যখনই আমরা একটা কন্টেনারের মধ্যে রাখা লিকুইডের মধ্যে একটা অবজেক্টকে ড্রপ করব, তখন এই লিকুইডের বিভিন্ন লেয়ারের মধ্যে একটা গতিবেগের পার্থক্যের সৃষ্টি হবে। তাহলে এই যে যখনই এই মার্বেলটাকে আমরা লিকুইডের মধ্যে ফেলছি তখন এর লিকুইডের লেয়ারের মধ্যে একটা বিভিন্ন গতির বেগের পার্থক্যের সৃষ্টি হচ্ছে, যেটা এই বস্তুর সঙ্গে, যে মার্বেলের সঙ্গে সংলগ্ন যে লিকুইডের স্তরগুলো আছে সেই স্তরগুলোকে এই মার্বেলটা ড্র্যাগ করবে অর্থাৎ টেনে নিয়ে যাবে। তাহলে এই মার্বেল সংলগ্ন স্তরগুলোর ভেলোসিটি বেশি হবে এবং ধীরে ধীরে এই দূরের দিকে ভেলোসিটি কমতে থাকবে। তাহলে যেহেতু একটা ভেলোসিটির পার্থক্য আছে লেয়ারগুলোর মধ্যে, সেজন্য কী করবে? একটা ভিসকাস ফোর্স কাজ করবে। এবং এই ভিসকাস ফোর্সটা কী কাজ করবে? ভিসকাস ফোর্সটা এই যে অবজেক্টটাকে আমরা ড্রপ করেছিলাম এখানে মার্বেলটাকে, সেই মার্বেলটার গতির বাধা দেওয়ার সৃষ্টি করবে। কারণ আমরা জানি ভিসকাস ফোর্স সবসময় কী করে না, লিকুইড লেয়ারের যে রিলেটিভ মোশন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাহলে যখন আমরা এই অবজেক্টটাকে ড্রপ করেছি তখন এই লিকুইডের বিভিন্ন লেয়ারের মধ্যে, প্রথমে অবজেক্টটা ড্রপ করার আগে লিকুইডটা স্থির ছিল, যখনই অবজেক্ট ড্রপ করলাম তখন এর বিভিন্ন লেয়ারের মধ্যে একটা গতিবেগের পার্থক্যের সৃষ্টি হলো। তাহলে একটা রিলেটিভ ভেলোসিটি তৈরি হয়েছে লিকুইড লেয়ারগুলোর মধ্যে। তাহলে ভিসকাস ফোর্স কী করবে? এই রিলেটিভ যে ভেলোসিটির সৃষ্টি হয়েছে লেয়ারগুলোর মধ্যে একে বাধা দেওয়ার চেষ্টা করবে। বাধা দিতে গেলে কি করতে হবে? এই যে অবজেক্টটা পড়ছিল এর পড়াটাকে আটকাতে হবে। তাহলে ভিসকাস ফোর্সটা কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই উপর দিকে কাজ করবে, একে বাধা দেবে পড়তে। তাহলে যে লিকুইডের মধ্যে আমরা ফেলছি তার ভিসকোসিটি যত বেশি হবে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি যত বেশি হবে, সেই লিকুইড এই যে মার্বেলটাকে ফেলেছি তার ওপর তত বেশি ফোর্স দেবে। তাহলে দেখো, আমরা যে প্রথম ছবিটা দেখেছিলাম সেই ছবিতে আমরা ফিরে আসি আবার। দেখো, এখানে হানি, অয়েল এবং ওয়াটার এর মধ্যে যখন অবজেক্টটা পড়ছে,
অয়েলের মধ্যে যে অয়েলটা নিয়েছি আমরা, অয়েলের মধ্যে অবজেক্টটা পড়তে সব থেকে বেশি টাইম লাগছে, কারণ কি এর মধ্যে যে মার্বেলটাকে ফেলেছি তার উপর দিকে বাধা বল সবচেয়ে বেশি, তারপর বেশি কার মধ্যে, হাঁড়ির মধ্যে, তারপর বেশি কার মধ্যে, সবচেয়ে কম হচ্ছে ওয়াটারের মধ্যে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিসের জন্যে এই মার্বেলটা বিভিন্ন লিকুইডের মধ্যে বিভিন্ন ভেলোসিটি নিয়ে পড়ছে, কারণ এই লিকুইড, যে লিকুইডের মধ্যে মার্বেলটাকে ফেলেছি তাদের কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি আলাদা আলাদা। সবচেয়ে কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বেশি কার? এক নাম্বার হচ্ছে অয়েলের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে কি হানির, 3 নাম্বার হচ্ছে কি ওয়াটারের। তাহলে ভিসকোসিটির পার্থক্যের জন্যে এই মার্বেল যেটা আমরা উপর থেকে ফেলেছি সেটা ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে এই লিকুইডের মধ্যে পড়ছে। এখন স্টোকস, বিজ্ঞানী স্টোকস কোনো একটা কন্টেনারের মধ্যে রাখা লিকুইডের মধ্যে যখন একটা অবজেক্টকে আমরা ড্রপ করি তখন তার ওপর কত ভিসকাস ফোর্স কাজ করে তার জন্য একটা ফর্মুলা বের করলেন। তিনি কি ধরলেন? তিনি ধরলেন যে যে কন্টেনারের মধ্যে লিকুইডটা রাখা হয়েছে সেই কন্টেনারটা হচ্ছে কি অসীম, অনেক দূর অব্দি বিস্তৃত। The fluid is assumed to be infinitely extended. The fluid is assumed to be infinitely extended in all direction. যে কন্টেনারটা রেখেছি সেটা অনেকটা বড় এবং অনেকটা চওড়া। তাহলে এই যে তখন এর মধ্যে যে লিকুইডের মধ্যে যখন একটা অবজেক্টকে ফেলবো তখন যে বাধা বল বা ভিসকাস ফোর্স উপর দিকে কাজ করবে, সেই ভিসকাস ফোর্সটাকে যদি আমরা এফ বলি তাহলে সেই এফের মান হচ্ছে 6 পাই ইটা আর ভি। তাহলে স্টোকস কি বললেন? কোনো একটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড লিকুইডের মধ্যে যদি আমরা একটা অবজেক্টকে ড্রপ করি তাহলে ভিসকাস ফোর্স এর মান হয় এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। এই লটাই হচ্ছে কি স্টোকস ল। তাহলে দেখো ভিসকাস ফোর্স এফটা কার কার উপর নির্ভর করছে? 6 পাইটা তো কনস্ট্যান্ট, ইটা অর্থাৎ কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটির উপর নির্ভর করছে, আর মানে যে অবজেক্টটাকে ফেলেছি, একটা স্ফেরিক্যাল অবজেক্ট ফেলার ক্ষেত্রে এই স্টোকস লটা প্রযোজ্য। যে কোনো শেপের অবজেক্ট ফেললে কিন্তু হবে না। স্টোকস লটা তখনই কাজ করবে যখন আমরা একটা স্ফেরিক্যাল শেপের অবজেক্টকে কোনো একটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড লিকুইডের মধ্যে ড্রপ করব। তাহলে তখন ভিসকাস ফোর্সের মান হবে এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। তাহলে ভিসকাস ফোর্সটা নির্ভর করছে কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ইটা এর ওপর, রেডিয়াস অফ দ্য অবজেক্ট এর যে রেডিয়াস আর এর ওপর, এবং যে ভেলোসিটি নিয়ে এ পড়ছিল সেই ভেলোসিটির ওপর। বোঝা গেছে? তাহলে আমাকে যদি স্টোকস লটা লিখতে বলে তাহলে আমি কি লিখব? এখানে অনেক বড় করে লেখা আছে, তোমরা শুধু এটুকুই লিখবে তাহলেই হবে। নোট করে নাও, স্টোকস ল কি লিখব না, when an object of spherical shape is dropped inside a liquid which is
এখানে ব্র্যাকেটে আমরা লিখে দেবো হুইচ ইজ ইনফাইনাইটলি এরপর নেক্সট পেজে আমরা লিখছি পুরোটা শেষ করে which is infinitely extended in all direction then viscous force on that object is F is equal to 6 pi eta r v. When an object of spherical shape is dropped inside a liquid ব্র্যাকেটে আমরা কি লিখছি which is infinitely extended in all direction then viscous force on that object is F is equal to 6 pi eta r v. তারপর আমরা কি লিখে দেবো হোয়ার দিয়ে হোয়ার ইটাটা কি সেটা লিখে দেবো আরটা কি সেটা লিখে দেবো ভিটা কি সেটা লিখে দেবো ইটাটা হচ্ছে কি কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি আরটা হচ্ছে কি রেডিয়াস অফ দ্য অবজেক্ট আর ভিটা হচ্ছে কি ভেলোসিটি অফ দ্য অবজেক্ট তাহলে এটা হয়ে গেল আমাদের ভিসকাস ফোর্স ফর অ্যান অবজেক্ট অফ স্ফেরিক্যাল শেপ ফলিং উইথ এ ভেলোসিটি ভি এবং কোন ল থেকে এটা বের করলাম ভিসকাস ফোর্সটা স্টোকস ল থেকে এখন তোমাকে দিতে পারে এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি এই যে লটা আমরা বের করলাম বললাম স্টোকস ল এই স্টোকস লটা তোমাকে প্রমাণ করতে দিতে পারে কিসের সাহায্যে ডাইমেনশনাল অ্যানালিসিসের সাহায্যে ফার্স্ট যে চ্যাপ্টার আমরা করেছিলাম ইউনিট এবং ডাইমেনশন সেখানে আমরা শিখেছিলাম ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা কোনো একটা ফর্মুলাকে প্রুভ করতে পারি কখন যদি আমরা জানি যে কোনো একটা কোয়ান্টিটি কোন কোন বেসিক কোয়ান্টিটির ওপর নির্ভর করে কোনো একটা কোয়ান্টিটি কোন কোন কোয়ান্টিটির ওপর নির্ভর করে সেটা জানলে পরে সেই কোয়ান্টিটির ফর্মুলা সেই যে ফিজিক্যাল কোয়ান্টিটি তার ফর্মুলাটা আমরা বের করতে পারি তাহলে এখানে যদি তোমাকে বলে দেয় যে ভিসকাস ফোর্স এফ ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ দ্য বডি রেডিয়াস অফ দ্য বডি আর অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইটা কী বলে দিয়েছে দ্য ভিসকাস ফোর্স অন এ বডি এফ ইজ ডিপেন্ড on the velocity of the body v, radius of the body r and the coefficient of viscosity eta. Then find the formula of the viscous force. F এর ফর্মুলাটা বের করতে হবে অর্থাৎ এফটা এই ভি আর এবং ইটা এর ওপর কীভাবে ডিপেন্ড করে সেটা বের করতে হবে তাহলে একইভাবে ডাইমেনশনাল অ্যানালিসিসে যেভাবে করেছিলাম আমরা সেইভাবে সেম প্রসেসে এখানে ফর্মুলাটাকে প্রুভ করা হয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে যেহেতু আমরা প্রসেসটা আগে আলোচনা করেছি ডাইমেনশনাল অ্যানালিসিসে সেজন্য আমরা বলছি না এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা ডাইমেনশনাল অ্যানালিসিস যদি ভুলে গিয়ে থাকো আর একবার দেখবে যে ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে কিভাবে কোনো ফর্মুলাকে আমরা প্রুভ করতে পারি তারপর এই ফর্মুলাটাকে প্রুভ করব আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি কোশ্চেনটা হচ্ছে viscous force on a spherical object
of radius r falling with a velocity v inside a liquid of viscous force on a spherical object of radius r falling with a velocity v inside a liquid of coefficient of viscosity eta depends on v r and eta. Find the formula of f in terms of v r and eta. অর্থাৎ কোনো একটা গোলাকার বস্তু যা রেডিয়াস আর ভি ভেলোসিটি নিয়ে একটা লিকুইডের মধ্যে পড়ছে, যে লিকুইডের কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি হচ্ছে ইটা, তার উপর যে ভিসকাস ফোর্স কাজ করছে সেটা কিসের ওপর ডিপেন্ড করে? ভেলোসিটি ভি, রেডিয়াস আর এবং কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ইটা এর ওপর ডিপেন্ড করে। তোমাকে বের করতে বলা হয়েছে যে এফের ফর্মুলাটা কিসের আকারে? ভি আর এবং ইটা এর আকারে। এটা তোমরা বের করবে ডাইমেনশনাল অ্যানালিসিস লাগিয়ে, এবং এখানে করেও দেওয়া আছে, যদি বুঝতে না পারো পরে আমি ডিসকাস করে দেবো। লাস্ট আমাদের আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে এই যে ভিসকোসিটিটা টেম্পারেচারের সঙ্গে কিভাবে পরিবর্তন হয়। টেম্পারেচার বাড়ালে ভিসকোসিটি বাড়ে নাকি ভিসকোসিটি কমে? দেখো, ভিসকোসিটিটা আমি প্রথমেই বলেছি এটা কার প্রপার্টি? ফ্লুইডের প্রপার্টি। এখন ফ্লুইড মানে কাদেরকে বুঝি আমরা? ফ্লুইড বলতে বোঝায় লিকুইড এবং গ্যাসকে। যদি আমরা টেম্পারেচার বাড়াই, যদি টেম্পারেচার টিকে বাড়াই, তাহলে লিকুইডের ভিসকোসিটি কী হয়? কমে। লিকুইডের ভিসকোসিটি কমে। কিন্তু যদি টেম্পারেচার বাড়াই, টিটাকে যদি বাড়াই, এখানে দেখো টি বেড়েছে, ইটাটা কী হয়েছে? কমেছে। সেখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যারো দিয়েছি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে যদি টেম্পারেচারটাকে বাড়াই, তাহলে ভিসকোসিটি ইটা কী হয়? বাড়ে। তাহলে লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে আমরা অপোজিট ঘটনা দেখতে পাই। যদি টেম্পারেচার বাড়াই, তাহলে লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি কমে, এবং টেম্পারেচার বাড়ালে লিকুইডের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটি বাড়ে। এবং গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটিটা কোন ফর্মুলা অনুযায়ী বাড়ে? ইটা ইজ প্রপোর্শনাল টু রুট টি, অর্থাৎ রুট টি এর সঙ্গে প্রপোর্শনালভাবে বাড়তে থাকে। টেম্পারেচার যা হয় তার বর্গমূলের সঙ্গে সমানুপাতি হয় কোএফিসিয়েন্ট অফ
ভিসকোসিটিটা। তাহলে টেম্পারেচার ভিসকোসিটিকে কীভাবে এফেক্ট করে? টেম্পারেচার টিকে যদি বাড়িয়ে দিই তাহলে লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি কী হয়ে যাবে? ভিসকোসিটি কমে যাবে। আর গ্যাসের ক্ষেত্রে কি হবে? টেম্পারেচারকে যদি বাড়িয়ে দিই তাহলে ভিসকোসিটি ইটা বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কী হবে? কমে যাবে। এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে লিকুইডের ক্ষেত্রে। সেটা এখানে ডিসকাস করা আছে যে এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি ভিসকোসিটি অফ লিকুইড ডিক্রিজেস উইথ দ্য রাইজ ইন টেম্পারেচার, আর ভিসকোসিটি অফ গ্যাসেস ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, এবং এই ফর্মুলা অনুযায়ী বাড়তে থাকে। ওকে, তো ভিসকোসিটি চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা এই ভিসকোসিটি থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।